প্রথমেই জানিয়ে দিব, লুকানো থাকল না, খুনি ফয়সালের স্ত্রীর রিমান্ডে কেঁদে কেঁদে উসমান হাদি খুনের আসল নির্দেশদাতাদের নাম খুলে বললেন, ফেঁসে গেলেন সেনাপ্রধান। এরপর জানিয়ে দিব, ওসমান হাদির হত্যার মাস্টার মাইন্ড সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করতে মিলিটারি পুলিশকে হুঁশিয়ারি দিলেন ডাক্তার ইউনুস। এরপর জানিয়ে দেব, ওসমান হাদির মৃত্যুতে তোলপাড় গোটা ভারত, খুনিকে ধরে বাংলাদেশে ফেরত দেওয়ার আলটিমেটাম ২৪ ঘণ্টা থালাপতি বিজয়ের। নরেন্দ্র মোদীকে বললেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেপ্তার করুন, নয় আপনি পদত্যাগ করুন। আলটিমেটাম দিলেন থালাপতি বিজয়। এবং সর্বশেষ জানাবো, মাকে জড়িয়ে ধরে সব তথ্য ফাঁস করল তারেক রহমান। স্লো পয়জনিং করা হয়েছিল খালেদা জিয়াকে। এতক্ষণই শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাত্র ৩ সেকেন্ডের কিলিং মিশন, কিন্তু এর চিত্রনাট্যটা লেখা হচ্ছিল দীর্ঘ ৬ মাস ধরে। তাও আবার বাংলাদেশের মাটিতে নয়, বরং সুদূর সিঙ্গাপুরের ব্লাসবোল হোটেলে বসে। চোখের পলকে ঘটে যাওয়া হাদির হত্যাকাণ্ড কি কেবল রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এর পেছনে ঘাপটি মেরে আছে ক্ষমতার পালাবদলের এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? প্রশাসনের কাছে এই মামলাটা কি এখন রীতিমতো গলার কাঁটা হয়ে বেঁধে আছে? তদন্তের গভীরে নামতেই বেরিয়ে আসছে একের পর এক হাড় হিম করা তথ্য, যা শুনে সাধারণ মানুষের পিড়ে চমকে যেতে বাধ্য। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এটি পাড়া মহল্লার কোনো সাধারণ চাল, কিন্তু আসলে এটি ছিল ৭ সমুদ্র পাড়ে বসে কলকাঠি নাড়ার এক বিশাল দাবার চাল। এই পুরো অপারেশনের ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল হাজার মাইল দূরে, সিঙ্গাপুর আর মালয়েশিয়ার সীমান্তে বসে। মাস্টারমাইন্ড জানত দেশের মাটিতে বসে এমন হাই প্রোফাইল হত্যার ছক কষলে তা মুহূর্তেই ফাঁস হয়ে যেতে পারে, তাই তারা বেছে নিয়েছিল বিদেশের নিরাপদ আস্তানা। এই কিলিং মিশনের প্রধান চরিত্র শুটার ফয়সাল করিম মাসুদ। সমাজের মানুষের কাছে সে নিজেকে পরিচয় দিত একজন আইটি উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হিসেবে, অথচ এই ভদ্রলোকে মুখোশের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর পেশাদার খুনি। গত ২১ জুলাই ২০২৫ তারিখে ঢাকা বিমানবন্দর থেকে ফয়সাল যখন সিঙ্গাপুরের বিমানে ওঠে, তখন কেউ টের পায়নি যে সে আসলে মৃত্যুর পরোয়ানা আনতে যাচ্ছে। ৫ দিনের সেই গোপন সফরে সে কোনো দর্শনীয় স্থান ভ্রমণ করেনি, বরং সে গিয়েছিল তার বসদের সাথে চূড়ান্ত ডিল পাকা করতে। সিঙ্গাপুরের অভিজাত হোটেল থেকে সড়ক পথে সে সোজা চলে যায় মালয়েশিয়া সীমান্তের এক গোপন ডেরায়। সেখানে আগে থেকেই ঘাঁটি গেড়েছিল ৫ অগস্টের পর দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী রাঘব বল। তাদের নির্দেশেই তৈরি হয় হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এই মাস্টার প্ল্যান। সেই অন্ধকারে মিটিংয়ে ফয়সালের হাতে তুলে দেওয়া হয় হাদির ছবি, আর বুঝিয়ে দেওয়া হয় পালানোর নিখুঁত রুটম্যাপ। প্রবাসী সেই নেতাদের কাছে হাদি ছিল এক বড় আতঙ্কের নাম, তাই তাকে সরাতে তারা টাকার বস্তা নিয়ে নেমেছিল। গোয়েন্দা সংস্থা তথ্য বলছে, ফয়সালের সেই বিদেশ সফরই ছিল এই নৃশংসা হত্যাকাণ্ডের ভিত্তিপ্রস্তর। রিমোট কন্ট্রোলে যেভাবে খেলনা চালানো হয়, ঠিক সেভাবেই বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল ঢাকার রাজপথের সেই খুনের দৃশ্যপট। সিঙ্গাপুর মিশন শেষ করে দেশে ফিরেই ফয়সাল তার স্ত্রী শাহেদা পারভনকে এমন কিছু কথা বলছিল, যা শুনলে যে কোনো সুস্থ মানুষের গা শিউড়ে উঠবে। সে তার স্ত্রীকে সরাসরি জানিয়েছিল যে খুব শীঘ্রই এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন দেশে থাকা তার জন্য অসম্ভব হয়ে পড়বে। নিজের বিপদের কথা আজ করতে পেরে সে তার স্ত্রীর জন্য রেখে গিয়েছিল এক বিশাল অঙ্কের টাকা। ফয়সাল তার স্ত্রীকে একটি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ দেয়, যেখানে জমা ছিল প্রায় ৩০ লাখ টাকা। সে পরিষ্কার ভাষায় বলে দিয়েছিল যে তার কিছু হয়ে গেলে এই টাকা দিয়ে যেন সংসার চলে। তদন্তকারীদের মতে লাখ টাকা হত্যা সুপারি বা মানবা অগ্রিম পরিশ্রমিক। পুরো কাজের জন্য আসলে কত কোটি টাকার ডিল হয়েছিল তা এখনও রহস্যের চাদরে ঢাকা। টাকার লোভে ফয়সালের স্ত্রী তখন চুপ থাকলেও এখন সেই টাকাই হয়ে দাঁড়িয়েছে এই মামলার অন্যতম বড় প্রমাণ। খুনি জানত সে আগুনের গোলা নিয়ে খেলছে, তাই পরিবারকে সুরক্ষিত রাখতে সেই অবৈধ টাকার ব্যবস্থা করে গিয়েছিল। ঠিক আগের রাতে, অর্থাৎ ১২ ডিসেম্বর, সাভারের এক নির্জন রিসোর্টে বসেছিল এই নাটকের শেষ মহড়া। সেখানে ফয়সালের সঙ্গী ছিল তার প্রেমিকা মারিয়া, সহযোগী পাইকার আলমগীর। রিসোর্টের বন্ধ ঘরে বসেই তারা ঝালিয়ে নিচ্ছিল পরের দিনের অপারেশনের প্ল্যান। এক পর্যায়ে ফয়সাল তার প্রেমিকাকে অত্যন্ত দম্ভের সাথে বলছিল যে কাল সকালে এমন কিছু ঘটবে যা সারা দেশ কাঁপিয়ে দেবে। রিসোর্টের বন্ধঘরে বসেই তারা চালিয়ে নিচ্ছিল পরের দিনের অপারেশনের প্ল্যান। এক পর্যায়ে ফয়সাল তার প্রেমিকাকে অত্যন্ত দম্ভের সাথে বলছিল যে কাল সকালে এমন কিছু ঘটবে যা সারা দেশ কাঁপিয়ে দেবে। প্রেমিকার জবানবন্দিতে উঠে এসেছে ফয়সালের সেই হিংস্র রূপ, যে তখন ছিল এক জলজ্জন্ত শয়তান, যে ঠান্ডা মাথায় মানুষ মারার প্রস্তুতি নিচ্ছিল। তার সেই হাড়হিম করা ভবিষ্যৎবাণী
ভবিষ্যৎবাণী যে কতটা সত্য ছিল তা পরদিন শাহবাগের রক্তমাখা রাজপথ প্রমাণ করেছে। কোনো আবেগ বা অনুশোচনা নয়, বরং নিখুঁত নিশানায় হাদিকে শেষ করে দেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, নিখুঁত কিলিং শেষে ফয়সাল ও তার সঙ্গীরা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে তা সিনেমার কাহিনীকেও হার মানাবে। প্রশাসন যখন হাদিকে বাঁচাতে হাসপাতালে ছুটেছে আর উত্তেজিত জনতা রাজপথে স্লোগান দিচ্ছে, ঠিক সেই সময় খুনিরা পাড়ি দিচ্ছিল সীমান্তের কাঁটাতার। এক কথা একে বলা যেতে পারে মাস্টারমাইন্ডের সাজানো রেড কার্পেট। এরপরেই তদন্তে উঠে এসেছে যুবলীগ নেতা বাপ্পির নাম, যার ইশারায় সীমান্তের সব দরজা খুলে গিয়েছিল। স্থানীয় দালাল ফিলিপ আর আমিনুরের সিন্ডিকেট টাকার বিনিময়ে এই খুনিদের জামাই আদরে ভারতে পার করে দেয়। পুলিশ ও বিজিবিকে কেক বোকা বানিয়ে তারা যেভাবে ভিআইপি প্রোটেকশনে দেশ ছেড়েছে তা প্রশাসনের ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই বর্ডার সিন্ডিকেট এখনও পুলিশকে রীতিমতো ঘাম ঝরিয়ে দিচ্ছে। এদের পালানোর রাস্তা আগে থেকেই এত নিখুঁতভাবে পরিষ্কার করা ছিল যে তাদের ধরতে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। মাত্র একজন ব্যক্তি 53টি ব্যাংক অ্যাকাউন্ট, আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের টাকা, 127 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 127 কোটি টাকা। সম্প্রতি ঢাকা 28 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। কিন্তু লাশের চেয়ে এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফাইন্যান্সিয়াল ট্রেলস বা অর্থের উৎস। শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠানো নগদ 2,41 লাখ টাকা। আর এই টাকা কি শুধুই একটি হত্যার সুপারি, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিংয়ের এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট? সিআইডি যখন তদন্তে নামল তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদের চোখ ও কপালে উঠে গেল। এই গল্পের মূল ভিলেন ফয়সাল করিম মাসুদ। পুলিশের খাতায় সে একজন ফেরারি আসামি, একজন শুটার, কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী। তার লেনদেনের হিসাব দেখলে মাথা ঘুরে যাবে। সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে যে শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল, তখন ঠিক সেই সময়টায় ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো হঠাৎ করে অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল, হাদির হত্যার ঠিক 3 মাস আগে এবং 1 মাস আগে দুটো বিশাল ট্রানজ্যাকশন হয়। মোট 2,41 লাখ টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। তারিখগুলো খেয়াল করুন। 18 সেপ্টেম্বর 2025। হাদি হত্যার ঠিক 3 মাস আগে রাজধানীর রূপনগরের একটি ব্যাংকের শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় 1,76 লাখ টাকা। এই অ্যাকাউন্টটি ছিল এসএমই উইমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের। মজার ব্যাপার হলো, প্রতিষ্ঠানের নাম উইমেন এন্টারপ্রাইজ হলেও এর মূল নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে। এরপরে ট্রানজ্যাকশনটি আবারও রহস্যময়। 4 নভেম্বর 2025। হত্যার ঠিক 1 মাস আগে এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লী উপশাখায় জমা হয় আরও 65,55,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী শামিমার নামে। অর্থাৎ কিলিং মিশন এক্সিকিউটিভ করার ঠিক আগ মুহূর্তে টাকাগুলো তাদের হাতে পৌঁছায়। এখন প্রশ্ন হলো, কে বা কারা এই বিশাল অঙ্কের ইনভেস্ট করল ফয়সালের উপর? সিআইডি তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। টাকাটি অ্যাকাউন্টে ঢোকার পর ফয়সাল কিন্তু বসে থাকেনি। সে জানত মিশন শেষ করার পর তাকে পালাতে হবে, আর পালানোর জন্য দরকার নগদ টাকা। তাই হাদিকে গুলি করার আগেই সে এবং তার স্ত্রী মিলে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 1,76 লাখ টাকা তুলে নেয়। ব্যাংকে মাত্র 65 লাখ টাকা অবশিষ্ট রেখে বাকি পুরো টাকা ক্যাশ করে ফেলা হয়। গোয়েন্দারা নিশ্চিত এই উত্তোলিত টাকাই ছিল অপারেশন কস্ট এবং দেশ ছেড়ে পালানোর রসদ। এবার কোটি টাকার প্রশ্ন হলো, শুটার ফয়সাল আসলে কোথায়? সে কি ভারতে কোনো গোপন আস্তানায় আয়েশ করছে, নাকি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে? এই মামলায় সবচেয়ে বড় রহস্য এখন এটাই, কারণ ফয়সাল বেঁচে থাকলে একদিন না একদিন সে মুখ খুলবেই, আর তখন বেরিয়ে আসবে আসল গডফাদারদের নাম। রাঘব বোয়ালরা খুব ভালো করেই জানে যে ফয়সাল পুলিশের হাতে ধরা পড়লে তাদের মুখোশ খসে পড়বে। তাই নিজেদের পিঠ বাঁচাতে মাস্টারমাইন্ডের হয়তো ফয়সালকে গুম করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। অপরাধ জগতের পুরনো নিয়ম হলো, কাজ শেষ হলে ভাড়াটে খুনিকে মাইনাস করে দেওয়া। ফয়সাল এখন নিখোঁজ থাকা মানেই হলো তদন্তে ঝাঁপতে এক বিশাল দেওয়াল তুলে দেওয়া। সে যদি বেঁচে না থাকে তবে এই মামলার ছট খোলা প্রায় অসম্ভব হয়ে পড়বে, আর যদি সে বেঁচে থাকে তবে তাকে ফিরিয়ে আনাই এখন তদন্তকারীদের চ্যালেঞ্জ। হাদিকে হত্যা করে তারা ভেবেছিল তার নাম মুছে ফেলবে এবং আন্দোলনের আগুন নিভিয়ে দেবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। হাদির রক্তলেনো আন্দোলনের রক্ত মশাল হয়ে দাউ দাউ করে জ্বলে উঠছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির ঠিক পাশেই তাকে সমাধি করা হয়েছে। এতক্ষণ সংবাদটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।